Assalamu alaikum everyone, welcome to my channel Infinitive Science. Assignment 1 Physics first paper. উক্ত স্ক্রিনে তোমরা যেই চার্টটি দেখতে পাচ্ছ সেই চার্টে দেখা আছে শিরোনাম, অ্যাসাইনমেন্ট নম্বর দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট নম্বর 1 দ্বিতীয় অধ্যায় শিরোনাম ভেক্টর। অ্যাসাইনমেন্টে যে প্রশ্নটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো চিন্তা করো। প্রসঙ্গ কাঠামোটির মূলবিন্দুর সাপেক্ষে দুটি বিন্দুর অবস্থান যথাক্রমে P(3, -4, 5) অতএব P এর তিনটি স্থানাঙ্কের মান দেওয়া আছে, তিনটি অক্ষের মান x, y, z ও Q(2, -1, 1). P ও Q বিন্দুর অবস্থান ভেক্টরকে যথাক্রমে P ভেক্টর ও Q ভেক্টর দ্বারা নির্দেশ করো। দেখতে পাচ্ছ যে এখানে প্রশ্নটি দেওয়া আছে ক, খ, গ, ঘ, ই এবং চ। অতএব টোটাল 4, 5, 6 6টি প্রশ্ন রয়েছে। 6টি প্রশ্নতে ক নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হলো পি বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। PQ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটি রয়েছে পি ভেক্টর ও কিউ ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। ঘ নম্বর যে কোশ্চেনটি রয়েছে ধরো তোমার প্রসঙ্গ কাঠামোতে অপর একটি ভেক্টর r ভেক্টর ইকুয়াল i+2j - 3k যা PQ এবং R চিত্র 1-এর ন্যায় একটি ঘন সামান্তরিকের তিনটি বাহু নির্দেশ করলে সামান্তরিকটি আয়তন নির্ণয় করো ও উত্তরের পক্ষে তোমার ব্যাখ্যা উপস্থাপন করো। উদ্দীপকে আমরা একটি দেখতেছি যে ঘন আয়তন বিশিষ্ট একটি চিত্র, যেটা ঘন সামান্তরিক বলা হয়েছে, চিত্র 1 ঘন সামান্তরিক। তোমাদের চারটিকে ভালোভাবে এবং প্রশ্নগুলোকে ভালোভাবে পড়তে হবে, এগুলা বুঝে অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করবা। তো তারপরে যে প্রশ্নটি হলো গ নম্বরে, এবার একটি নদীর প্রস্থ হিসেবে পি ভেক্টরের মানকে বিবেচনা করো। ধরো কিউ সেই নদীর স্রোতের বেগ ও আর নৌকার বেগ নির্দেশ করছে এবং তুমি ওই নৌকায় বসে আছো। এখন সবচেয়ে কম সময়ে নদী পার হবে তুমি কি ব্যবস্থা করবে, গাণিতিকভাবে দেখাতে বলছে। তারপরে যে প্রশ্নটি হলো সেটি হচ্ছে নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করো। তারপরে আমরা দেখতে পাচ্ছি একদম শেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে এখন এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির বেগের ও সময়ের কোনো পরিবর্তন হবে কিনা, গাণিতিকভাবে যুক্তি দিতে বলা হয়েছে। তো যে বিষয়টি আমি বলতে চেয়েছিলাম যে অন্যান্য অ্যাসাইনমেন্টের তুলনায় তোমাদের এই অ্যাসাইনমেন্টে লেখা কম, তবে লেখাগুলো স্পষ্ট লিখতে হবে এবং সঠিকভাবে যেটুকু গাণিতিক সঠিকভাবে লেখার চেষ্টা করতে হবে। তো আমরা প্রথমেই ক নাম্বারের অ্যান্সারটি দেব সিরিয়ালে ক, খ, গ এভাবে 6টি প্রশ্নের অ্যাসাইনমেন্ট সলিউশনটা দেখাবো। এখন তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে ক নাম্বারের অ্যাসাইনমেন্ট আমরা লিখলাম, একটি A4 সাইজের কাগজ নিলাম, এখানে লিখে দিলাম যে অ্যাসাইনমেন্ট নম্বর 1। প্রথমে ক নাম্বার দিয়ে আমরা লেখা শুরু করলাম, যেহেতু আমাদের 6টি প্রশ্ন প্রথমে ক নাম্বার দিয়ে শুরু করা। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা ক এর প্রশ্ন অনুযায়ী আমরা মূলবিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর নিলাম P এবং Q। উদ্দীপকে যে বিন্দুগুলো দেওয়া আছে P(Q) এই মানগুলো কোনো অক্ষকে নির্দেশ করে দেওয়া হয় নাই, তবে বুঝতে হবে আমাদের প্রথমটি x অক্ষের মান, তারপরে y অক্ষের মান, তারপরে z অক্ষের মান, অথবা আয়ত একক ভেক্টর i(j)k এর মান এর সাথে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মূলবিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর P ভেক্টর দেওয়া আছে, Q ভেক্টর দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা i(j)k আয়ত একক ভেক্টরগুলোর সাথে সাজিয়ে লিখলাম, এই জন্য এটি একটি অবস্থান ভেক্টর হলো। তারপরে আমরা জানি যে অবস্থান ভেক্টরের ক্ষেত্রে দুটো রাশির দিক নির্ণয়ের, সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি লিখব PQ ভেক্টর ইকুয়াল টু Q - P ভেক্টর, অর্থাৎ দুটি ভেক্টরের দিক একই দিকে প্রকাশ করা হলে এভাবে লিখতে হবে PQ ভেক্টর ইকুয়াল টু, আমরা Q থেকে P ভেক্টরের মানগুলোকে বিয়োগ করে দিলাম, তারপরে পেলাম i+-3j - 4k। ijk একটি আয়ত একক ভেক্টর তোমাদের জানা আছে।
সুতরাং প্রশ্নে আমাদের বলেছে যে পিকিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে। আমরা লিখলাম পিকিউ এর সমান্তরাল একক ভেক্টর পিকিউ ভেক্টর বাই পিকিউ ভেক্টর মডুলাস বা পিকিউ ভেক্টরের মান। তো আমরা মানগুলো বসিয়ে দিলাম, পিকিউ ভেক্টরের মান বের করলাম। একটি ভেক্টরের মান বের করতে হলে তার প্রত্যেকটি মানকে আইজে কে এর মানগুলোকে বর্গ করতে হয়। তারপর বর্গ করার পর আমাদের যে মানটি আসলো সেই মানটি আমরা দেখতে পাচ্ছি যে উপরও মানটি যেভাবে আছে সেভাবেই থাকবে, নিচের মানটিকে সলিউশন করলে আমরা পাই √26। এই হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্টের আনসার। তারপরে যে প্রশ্নটি হলো সেই প্রশ্ন অনুযায়ী আমাদের খ নম্বর অ্যাসাইনমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছিল পি ও কিউ ভেক্টর দ্বয় একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছিল। তো আমরা প্রথমেই খ নাম্বার লিখে এর অ্যান্সারটি শুরু করলাম। পি এবং কিউ এর অবস্থান ভেক্টরটি পেলাম। পি ও কিউ ভেক্টর যেহেতু দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে তাই এর ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটি সেটি হচ্ছে হাফ দুটি বাহুর গুণফল। দুটি বাহু দেওয়া আছে পি এবং কিউ, সেই দুটি সন্নিহিত বাহুর গুণফলকে ক্রস করার কারণে আমাদেরকে আই জে কে এর মাধ্যমে স্থাপন করে ক্রস গুণের এই নিয়মের মাধ্যমে আমরা এটা সলভ করলাম। সলভ করার পর আমাদের যে আনসারটি হলো পি এবং কিউ এর ক্রসের মান I+7j + 5k। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হাফ পি ক্রস কিউ মডুলাস। তারপরে আমরা পি ক্রস কিউ এর মডুলাসের মান বের করার পর হলো √75। এটাকে যদি আরেকটু আমরা √ অথবা একটু শর্ট করি তাহলে আসে 5√3, হাফ ইন্টু 5√3 বর্গ একক। আমাদের দ্বিতীয় কোশ্চেনের অ্যাসাইনমেন্টের পদার্থবিজ্ঞান 1 অ্যাসাইনমেন্ট এর ক খ এর সলভ করা হলো। পরবর্তী যে গ নাম্বার কোশ্চেনটি সলভ করা হলো সেই গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছিল যে উদ্দীপক যে প্রশ্নটি আমাদের দেওয়া আছে সেই প্রশ্ন কাঠামোতে আমাদেরকে আয়তন বের করার কথা বলা হয়েছে। তো প্রথমে আমরা চিত্রটিকে একটু মডিফাই করে লিখব, সুন্দর করে প্রতিটি জায়গায় শনাক্ত করে দিলাম, চিহ্নিত করে দিলাম কোনটি কোন ভেক্টর। তো এখানে সামুদ্রিকের তিনটি বাহু পি ভেক্টর, কিউ ভেক্টর ও আর ভেক্টরকে যথাক্রমে যদি আমরা ও এ, ও সি ও ওজি বরাবর স্থাপন করি তাহলে সামুদ্রিকের ঘন আয়তন পাই। সামুদ্রিকের আয়তন পাই ও এ বিসি তলের ক্ষেত্রফল গুণ উচ্চতা। আমরা এখানে উচ্চতাকে ইন্ডিকেট করে দিলাম cos θ, যেখানে সেখানে উচ্চতা হবে। তো ক্ষেত্রফল পি ক্রস কিউ মডুলাস আমরা জানি যে একটি সামুদ্রিকের যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ব্যতীত, সেক্ষেত্রে সূত্র হচ্ছে দুটি বাহুর গুণফল এর মান। সুতরাং এটি বসালাম এবং এইচ এর মান দিলাম আর cos θ। পি ক্রস কিউ এর মান আমরা যেটা পেলাম খতে I+7j + 5কে সেটা বসিয়ে দিলাম এবং আর এর মান পেলাম, আর এর মান আমাদের দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে I+2j - 3কে। এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেনটি অবশ্যই হাতে নিয়ে অ্যান্সারটি সলভ করার চেষ্টা করবা, না বুঝে লিখবা না। তারপরে আমরা যে অ্যান্সারটি পেলাম সেটা হচ্ছে 1 + 14 - 50। এখানে দেখা যাচ্ছে দুটি পি ক্রস কিউ মডুলাস এবং ডট আর এর মধ্যে ডট গুণন হলে আই এর সাথে আই গুণ, জের সাথে জে গুণ, কে এর সাথে কে গুণ করলে আই জে কে উঠে যাবে। সুতরাং আমরা যে অ্যান্সারটি পেলাম সেটি হচ্ছে 1 + 14 - 15 = 0 হলো। আমরা জানি যে কোনো ভেক্টরের আয়তন যদি শূন্য হয় তাহলে সেই ভেক্টর ত্রয় একই সমতলে অবস্থান করে। তো আমাদের পরিপূর্ণভাবে গ এর অ্যান্সারটি শেষ হলো। পরবর্তী যে প্রশ্নটি হলো সেই প্রশ্নটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন 4 নম্বরের যে প্রশ্নটি সেটি হলো একটি নদীর প্রস্থ হিসেবে পি ভেক্টরের মানকে যদি বিবেচনা করো তাহলে কিউ সেই নদীর স্রোতের বেগ ও আর নৌকার বেগ যদি নির্দেশ করে এবং তুমি ওই নৌকায় বসে আছো ধরে নাও, তাহলে সবচেয়ে কম সময় নদী পার হবে তুমি কীভাবে বা কী ব্যবস্থা গ্রহণ করলে খুব কম সময়ে তুমি নদী পার হতে পারবে সেই বিষয়টি আমাদেরকে বলছে। তো প্রথমে আমরা নদীর প্রস্থ বের করে নিলাম। নদীর প্রস্থকে যদি আমরা ডি ধরি, এখানে যা ধরা হয় তোমরা ডব্লিউ ধরতে পারো, যা ধরো। নদীর প্রস্থ যদি আমরা ডি ধরি তাহলে ডি হচ্ছে পি ভেক্টরের মান, কারণ পি ভেক্টর পি এর মানকে বিবেচনা করতে বলেছে আমাদেরকে নদীর প্রস্থ হিসেবে, তাই আমরা পি ভেক্টরের মান নিলাম। তো পি ভেক্টরের মানটি বের করলাম, পেলাম √50 কিলোমিটার। স্রোতের বেগ যদি ইউ হয় তাহলে ইউ এর মান যদি আমাদের কিউ এর মানের সমান ধরা হয় তাহলে কিউ ভেক্টরের মান হচ্ছে √2² + 1 - 1² + 1² = √6 কিলোমিটার পার আওয়ার।
তার পরবর্তীতে আমরা নৌকার বেগটা বের করলাম। নৌকার বেগ ধরা হয় যদি আর, তাহলে নৌকার বেগ আর ইকুয়াল টু √1² প্লাস 2² প্লাস মাইনাস 3² ইকুয়াল টু √14। অতএব এখানে মান আসছে √14 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা নৌকার বেগ পেলাম, স্রোতের বেগ পেলাম এবং নদীর প্রস্থ পেলাম। তাই আমরা যদি এটাকে একটি কল্পনা করে নেই যে নদীটি, তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ধরি উক্ত নৌকাটি পৌঁছাতে সর্বনিম্ন সময় যদি টি ধরা হয় এবং নৌকাটি স্রোতের সাথে যদি আলফা কোণে যাত্রা শুরু করে, এই আলফা কোণে যাত্রা শুরু করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গয়ের অবশিষ্ট অংশ নৌকার বেগ ও স্রোতের বেগের উপাংশের যোগফল ইকুয়াল টু বি সাইন আলফা প্লাস ইউ সাইন 0 ডিগ্রি। যেহেতু আমাদের সাইন এখানে মান নেই, তাই সাইন অংশটাকে আমরা 0 ডিগ্রি ধরে নিলাম, ইকুয়াল টু বি সাইন আলফা। তাহলে নদী পার হতে সর্বনিম্ন সময় টি ইকুয়াল নদীর প্রস্থ বাই বি সাইন আলফা। টি সর্বনিম্ন হবে যদি সাইন আলফার মান 1 হয়, অথবা আলফা ইকুয়াল 90 ডিগ্রি হলে টি সর্বনিম্ন হবে। তাই আমরা অবশেষে সেই প্রশ্নের উত্তরটি পেলাম যে কম সময় নদী পার হতে সময়ে যদি মান কম হতে হয়, তাহলে আলফা মানে কোণ হতে হবে 90 ডিগ্রি। পরবর্তী যে কোশ্চেনটি সেটি হচ্ছে নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত ছিল তা নির্ণয় করো। নদী পার হওয়ার সবচেয়ে কম সময় কত? তাহলে আমরা সময়টা খুবই সহজে বের করতে পারি। যেহেতু আমরা জানি যে আলফা এর মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে খুব কম সময়ে নদীটি পার হওয়া যাবে। তাই আমরা আলফা এর মান 90 ডিগ্রি নিয়ে সময়টি বের করে নিলাম। সময় হলো 1.89 আওয়ার। অতএব 1.5 ঘন্টা প্লাস 1.5 ঘন্টার বেশি সময় লাগবে খুব কম সময় যদি যায়। পরবর্তী যে শেষ প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি দেখো, খুবই সুন্দর একটি প্রশ্ন। এখানে এই নদী সবচেয়ে কম দূরত্বে পার হতে নৌকাটির বেগের ও সময়ের কোনো পরিবর্তন করতে হবে কি না, এটা আমরা প্রশ্ন দেখে বলতেছি। তোমাদের যে অ্যাসাইনমেন্ট যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নকে লক্ষ্য রেখে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো সলভ করার চেষ্টা করবো, তাহলে সলভ করতে সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই নৌকার লব্ধি বেগটা বের করে নেব। লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু √r² মাইনাস q²। তোমরা দেখতে পাচ্ছ যে চিত্রটি এঁকে নিলাম, লব্ধি বেগ বের করলাম। লব্ধি বেগ হলো √8 কিলোমিটার/আওয়ার। আমরা জানি যে সময় বের করার ক্ষেত্রে নদীর প্রস্থ বাই উলম্ব বরাবর নৌকার বেগের উপাংশ। এখানে আমরা নদীর প্রস্থ পি এর পরিবর্তে ডিও ধরতে পারি, ডিও ধরা যেতে পারে। আগে আমরা ডি ধরেছি, তাই এখানে ডি ধরবো, ডি লিখতে পারো তোমরা। নদীর প্রস্থ ডি বাই উলম্ব বরাবর নৌকার বেগের উপাংশ ডাব্লিউ ধরলাম। অতএব এটার মান পেলাম √50, এটার মান পেলাম মাত্র √8। ইকুয়াল করলে ইকুয়েশন করার পর আমাদের আসে 2.5 আওয়ার, মানে 2.5 ঘন্টা। সবচেয়ে কম দূরত্ব পার হতে সময় লাগে 2.5 ঘন্টা থেকে যদি আমরা পূর্বের সময়টা বাদ দিয়ে দিই, তাহলে পাবো 0.61 ঘন্টা। আবার আমরা জানি যে সময় নৌকার বেগের ব্যস্তানুপাতিক। অতএব সময় যদি কম হয় নৌকার বেগ বাড়বে, সময় বেশি হবে তখন নৌকার বেগ কম থাকবে। সুতরাং আমরা এটা লিখে দিলাম। এই হলো আমাদের পদার্থবিজ্ঞান 1 এর প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করলাম। তোমরা আশা করি সবাই লেখার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে স্পষ্ট করে লিখতে হবে এবং সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। তো আমরা চয়ের প্রশ্নটি সলভ করলাম, তার পূর্বের প্রশ্ন সলভ করলাম, এভাবে 6টি প্রশ্ন সলভ করে নিলাম। অবশ্যই A4 কাগজ আমাদেরকে এগুলো সলভ করতে হবে। A4 কাগজে ঠিক মতো মার্জিন দিয়ে তোমাদেরকে এই ফিগার অঙ্কন করা লাগবে, যে ফিগারগুলো অঙ্কন করা হয়েছে। এইভাবে আমরা এই অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।